শুভেচ্ছা। বাঙালিয়ানা সান্যের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলে একাধিক এজেন্সির বিরুদ্ধে লড়তে হচ্ছে তৃণমূলকে। বিজেপির বাধা বাংলা ভাষা ও সংস্কৃতি। নতুন ভূ অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে বিশ্বব্যাংক। পাকিস্তান ও আফগানিস্তান এখনো মধ্যপ্রাচ্যের দেশ, দক্ষিণ এশিয়ার নয়। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় এখনো সরগরম বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ। টানা 15 বছর ধরে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস চাইছে এবারও 23 এপ্রিল শুরু হওয়া ভোটে জিতে ক্ষমতা ধরে রাখতে। অন্যদিকে তাদের শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে এক যুগ ধরে কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি। নরেন্দ্র মোদীর দলটি প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ নিজেদের কবজায় আনতে। ভোটের মাঠে হালচাল দেখে বিশ্লেষকরা বলছেন, মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াইও হবে। এদিকে বারবার অভিযোগ উঠছে, তৃণমূলকে কোণঠাসা করতে সব ধরনের সাংবিধানিক এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে বিজেপি। এর মধ্যে যেমন আছে নির্বাচন কমিশন, ঠিক তেমনি আছে ইডিও। টাইমস অফ ইন্ডিয়ার মতে ভোটে এবার দুটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষ জোরালো অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপির ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে। এরা পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে। অপর পক্ষে রয়েছে 1.5 দশক ধরে রাজ্য সরকারের নেতৃত্ব দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে। এ রাজ্যে নির্বাচনের শক্তিশালী প্রতিযোগী হয়ে ওঠা বিজেপি তাদের সমর্থন পেতে পারে। পরিস্থিতি বদলে গিয়েছে যখন অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মানুষদের উপর দেশ জুড়ে ধরপাকড় শুরু হয়। তখন প্রতিদ্বন্দ্বী থেকে নিপীড়ক হিসেবে বিজেপিকে চিহ্নিত করার ঘটনাও সামনে আসতে শুরু করে। গ্রেফতারের পাশাপাশি অনেককে বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় রাজ্যের সাধারণ বাঙালিরা ক্ষুব্ধ। এসব ক্ষুব্ধ মানুষের মধ্যে মমতার অনুগতরাও যেমন আছেন, ঠিক তেমনি পরিবর্তনের আশায় বিজেপির দিকে ঝুঁকে থাকারাও আছেন। বাংলা কোনো ভাষা নয়, বিজেপি সংশ্লিষ্টদের এমন মন্তব্য এবং দিল্লি পুলিশের বাংলাদেশি ভাষার দোভাষী খোঁজার বিষয়টি বাঙালির সাংস্কৃতিক পরিচয়, গর্ব এবং ইতিহাসের ওপর আঘাত বলেও বিবেচিত হচ্ছে। ফলে বাঙালির চোখে বিজেপি এমন এক দলে পরিণত হয়েছে যারা মাছ মাংস খাওয়ার মতো খাদ্যাভ্যাস থেকে শুরু করে বাঙালি সত্তার মূল ধারণাকেই আক্রমণ করছে। টাইমস অফ ইন্ডিয়ার মতে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সাধারণ একটি নির্বাচন হিসেবে দেখা হচ্ছে না। এটি নকশা করা হয়েছিল একটি চূড়ান্ত লড়াই হিসেবে। এজন্য ভোটার তালিকা থেকে বিশাল সংখ্যক অযোগ্য ভোটারকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, যা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR নামে পরিচিত। মানচিত্রের সীমারেখা অপরিবর্তিত থাকলেও বদলে গেছে দক্ষিণ এশিয়ার ভূ অর্থনৈতিক বাস্তবতা। দীর্ঘ কয়েক দশকের প্রথা ভেঙে পাকিস্তান এবং আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা মিনা অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে বিশ্বব্যাংক। বৈশ্বিক এই ঋণদাতার নতুন এই অবকাঠামো বিন্যাসে জন্ম হয়েছে বৃহৎ মধ্যপ্রাচ্য নামের নতুন এক অর্থনৈতিক বলয়। মূলত বৈদেশিক মুদ্রার উৎস, উপসাগরীয় দেশগুলোর শ্রমবাজারের উপর অতি নির্ভরতা এবং জ্বালানি আমদানির ভূ রাজনৈতিক সমীকরণ বিবেচনা করেই এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। এই পুনর্বিন্যাসের বিষয়টি বিশ্বব্যাংক চলতি মাসেই ঘোষণা দিয়েছে। যদিও 2025 সালের জুলাই থেকে এই অঞ্চল পুনর্বিন্যাস কার্যকর হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যেখানে পাকিস্তানের অংশগ্রহণ তুলনামূলক কমে গিয়ে মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সংযোগ আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে পাকিস্তান এই অঞ্চল থেকে অর্থনৈতিকভাবে সরে যাওয়ায় আঞ্চলিক ভারসাম্য ভারতের দিকে আরও ঝুঁকতে পারে। এতে করে অঞ্চলের সমন্বিত অর্থনৈতিক উদ্যোগ আরও দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বন্টনেও পুনর্বিন্যাস হতে পারে, যেখানে বাকি দেশগুলোর জন্য কম সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়াকে একটি কম সংহত অর্থনৈতিক অঞ্চলে পরিণত করতে পারে, যেখানে দেশভিত্তিক কৌশলই বেশি প্রাধান্য পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমানের স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং মেয়ে সাদিয়া আক্তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ পড়ার পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে এগিয়ে গেলে হাবিব তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলা কাটা মরদেহ দেখেন। তাৎক্ষণিক চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় সংবাদ দেয়। সকাল 8টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় 21শে এপ্রিল বেলা 11:30টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে আমির হামজাকে 19শে এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন দাবি করেছিলেন তিনি। তবে হাজির না হয় তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক। এর আগে 26শে মার্চ বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে একটি মন্তব্য করেন আমির হামজা। জামায়াতের হয়ে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের নারী ও পুরুষ সহকর্মীদের নিয়ে আপত্তিকর এবং অশ্লীল মন্তব্য করে চলেছেন এই ইসলামজীবী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখনও সক্রিয় ভূমিকা রাখছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা বলছেন, আমরা ইরানের কাছ থেকে একটি ইতিবাচক সংকেত পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আগামীকাল বা তার পরের দিন ইরানের প্রতিনিধিদের যোগ দেওয়ার বিষয়ে চেষ্টা করছি। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় না বসলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে যাচ্ছে, আর যদি তা না করে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে তারা কখনো দেখেনি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC গত 11 বছরে প্রায় 52,000 কোটি টাকা লাভ করেছে। বছরে করের লাভ প্রায় 4,500 কোটি টাকা। এ সময় সংস্থাটি সরকারি কোষাগারে জমা দিয়েছে 1.25 লাখ কোটি টাকার উপরে। তবে এমন লাভের সুফল পায় না জনগণ। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক জ্বালানি পণ্যের বাজার দামের সঙ্গে দেশের দাম নিয়ন্ত্রণ করে। এই দাম বৃদ্ধির ফর্মুলা এবং BPCর আর্থিক হিসেব নিয়ে বিশেষজ্ঞদের আপত্তি রয়েছে। তাদের মতে
লাভের অংশ থেকে বিশেষ তহবিল করলে যুদ্ধ বা মহামারীকালীন বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত দাম বৃদ্ধির দিকে যেতে হয় না। দাম বৃদ্ধির প্রস্তাবে বিপিসি জানিয়েছে, বিশ্ববাজারে দাম বাড়ায় গত মাসে প্রায় 2,000 কোটি টাকার উপরে লোকসান হয়েছে। তবে দাম বৃদ্ধির কারণে চলতি মাসে সংস্থাটি বাড়তি আয় হবে 780 কোটি টাকা। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম 8 মাসে প্রায় 2,000 কোটি টাকা লাভ করেছে এই সংস্থাটি। এছাড়াও সংস্থাটি ডিজেল এবং পেট্রোল ছাড়া বাকি সব পণ্যই লাভে বিক্রি করে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। অ্যাথলেটিক্সে খেলোয়াড়দের ডোপিং বা নিষিদ্ধ ড্রাগ গ্রহণে চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় জায়গা পেয়েছে ভারত। 20 এপ্রিল অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট AIU জানিয়েছে, এই তালিকায় রাশিয়ার মতো দেশগুলোর পাশে এখন থেকে ভারতের নামও থাকবে। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনকে AFI ক্যাটাগরি B থেকে ক্যাটাগরি A তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি এতে থাকার অর্থ হলো ভারতীয় অ্যাথলেটদের এখন থেকে আরও কঠোর ডোপ বিরোধী পরীক্ষা এবং নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া এবং ইউক্রেনের মতো দেশগুলোর সঙ্গে একই সারিতে জায়গা পেতে হলো ভারতের। বাঙালিয়ানা সান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।